ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। আপনারা জানেন বিএনপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে নতুন সরকার গঠন করেছে। একই সাথে আপনারা দেখেছেন নিশ্চয়ই যে নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে এবং মন্ত্রিসভার সদস্যরাও ইতিমধ্যে শপথ নিয়েছেন। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হয়ে শপথ নেওয়া থেকে বিএনপি বিরত থেকেছে, এই সব খবর আপনাদের জানা। এই একই সাথে সাথে রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনের দৌড়ে ছিলেন তাদেরও প্রতিক্রিয়া রয়েছে তাদের পরিকল্পনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচনের পরবর্তীতে পথ চলা কেমন হবে এবং সার্বিকভাবে এই সব বিষয়গুলো উঠে আসবে আমাদের আজকের আয়োজনে। স্বাগত জানাচ্ছি ZSRM প্রেজেন্টস মিট দ্য পিপল এই আয়োজনের সঞ্চালক হিসেবে আপনাদের সাথে রয়েছি আমি রহমান রাশেদ। অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাই আজকে স্টুডিওতে আমরা দুজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি এবং তারা উপস্থিত হয়েছেন। আমার হাতের বাম পাশে রয়েছেন অ্যাডভোকেট শিশির মনির, তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী, স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ। এবং আমার হাতের ডান পাশে রয়েছেন বিএনপি ভাইস চেয়ারম্যান জনাব আসাদুজ্জামান রিপন, আপনাকেও স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ। এবং একই সাথে দর্শকদের জানিয়ে রাখি যে আমাদের এই স্টুডিওতে সামনে তরুণ ভোটার রয়েছে যারা কিছুদিন আগেই অনুষ্ঠিত যে নির্বাচন, সেই নির্বাচনে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং একই সাথে মতামত দিয়ে জানিয়ে দিয়েছেন যে কোন রাজনৈতিক দলের উপরে তারা আস্থা রাখতে চান এবং তাদের কাছে বা নতুন সরকারের কাছেই বা কি প্রত্যাশা রয়েছে তাদের কাছে। আমি আলোচনায় চলে যেতে চাই। জনাব ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনার কাছে শুরুতে যাই। আয়োজনের শুরুতে সংবিধান সংস্কার পরিষদ, সেখানে গতকালকে যখন আমরা দেখেছি যে শপথ অনুষ্ঠানে সবাই একে একে শপথ নিয়েছেন, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের যখন শপথ এসেছে তখন এক এক করে বিএনপি বিরত থেকেছে বা যারা প্রার্থী ছিলেন, বিশেষ করে যারা নতুন করে সংসদে জায়গা করে নিয়েছেন তারা বিরত থেকেছেন। এই ব্যাপারে আমরা দেখেছি যে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি বলেছেন যে গণভোটে জনরায়ের সাথে প্রতারণা করেছে বিএনপি। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ কালকে এটা নিয়ে ব্যাখ্যাও করেছেন যে কেন বিএনপি বিরত থেকেছে। আপনার প্রতিক্রিয়া নিয়ে আয়োজন শুরু করতে চাই। ধন্যবাদ আপনাকে। বিষয়টা হচ্ছে, এটার যদি খুব বাধ্যবাধকতা থাকে, আমি আইনের লোক নই, আইনের মানুষ উনি, তো এটার যদি বাধ্যবাধকতা থাকে গণভোটের পরিপ্রেক্ষিতে, তারপর এখন যে জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনে আরেকটি শপথ, আপনার সংবিধান সংস্কারের জন্য আরেকটি শপথ করার বাধ্যবাধকতা থেকে থাকে, সেটা তো আসলে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তো আমি ক্ষুদ্র জ্ঞানী যেটা মনে করি, আসলে দেশে আইন তৈরি করার সর্বোচ্চ ফোরামই তো পার্লামেন্ট। সেটা মানে সেটা ওটার কাজটা কি আসলে? মানে জাতীয় সংসদে তো সংবিধানের মানে নতুন আইন তৈরি হবে, নতুন কোনো আইন যদি সাংঘর্ষিক হয় সেটা বাতিল হবে, যাবতীয় আইন সংক্রান্ত যাবতীয় কাজগুলো করার কথাই তো মানে পার্লামেন্টে। তো সেটাকে আলাদা করে কেন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে বিবেচনায় নেওয়া হলো, অথবা কেন এটা ভোটের প্রশ্ন আসলে ব্যাপারে আমি খুব ডিটেল জানি না। তো আমি একদম মানে সাদামাটা যেটা বুঝি, যেই হাউসটি অর্থাৎ আমাদের সংসদ কক্ষ, সেখানে যারা নির্বাচিত হন, মেম্বার যারা হন, তাদের দায়িত্ব তো আইন প্রণয়ন করে, মানে তাদেরকে তো আমরা ল মেকার বলতে পছন্দ করি, যদিও মেনি অফ দেম দে ডোন্ট মেক লজ, তারা আইন প্রণয়ন করেন না। তারা ইতিপূর্বে আমরা দেখেছি তারা হা জয়যুক্ত করেন অথবা বিরোধিতা করেন। তাই তো আমাদের দেশের সংসদে কটা আইন তৈরি হয়েছে, ওই সচিবালয়ে আইন তৈরি হয়, ওখানে একটা ল মিনিস্ট্রি, একটা ড্রাফটিং উইং আছে, তারা আইন টাইন তৈরি করে, পার্লামেন্টে আসে, তারপরে শাসক দল মানে মেজরিটি পার্টি তারা সেটা যে খুব গোথ্রো করেন সেটা আমার মনে হয়নি। এখন তো নতুন সরকার আজকে কেবল আসলো, সংসদ অধিবেশন এখন শুরু হয়নি, আমি বিগত সময়ের কথা বলছি। তারপরে তাদের হুইপরা সাধারণত বলে দেয় এটাকে সমর্থন করা যাবে, তো তারা সব হাত তোলে, এবং এটাকে সমর্থন করা যাবে না তারা না বলে। কেন হ্যাঁ কেন না, কেন হ্যাঁ কেন না, এই ব্যাপারেও আমার মনে হয় না তাদের খুব সম্যক উপলব্ধি, সম্যক ধারণা বা জ্ঞান নিয়ে তারা সংসদে অনেকেই গিয়েছেন কিনা, এই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ এবং সংশয় আছে। কিন্তু এই নির্বাচনের আগে গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন হবে সেগুলো নিয়ে আলোচনা ছিল নির্বাচনের আগে। আমার কাছে যেটা আমি এই পর্যায়ে একটু জনাব শিশির মনিরের কাছ থেকে একটু মতামত নিয়ে আসি। জনাব শিশির মনির, জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে, গণভোটে হ্যাঁ কি না ভোট দিতে হবে, সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো তারাও প্রচার চালিয়েছেন যখন আমরা দেখেছি। আপনি কি মনে করেন যে সেইটা কিভাবে বাস্তবায়ন হবে, অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়নের যে পদ্ধতিগত বিষয়গুলো সেগুলোতে সংস্কারের একটা বড় ঘাটতি থেকে গেছে?
হ্যাঁ, এটাতে গতকালকে যা দেখলাম তা তো ফ্রাস্ট্রেটিং। বিএনপি এরকম করে হঠকারী সিদ্ধান্ত নিবে তা আমি স্বপ্নেও ভাবিনি এবং ভাবনার কথাও নয়। কারণ জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে, যেহেতু 2024 সালের জুলাই আগস্টে সংঘটিত ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের পরামর্শক্রমে রাষ্ট্রপতি এই আদেশ জারি করেন। তাহলে এই আদেশে জুলাই এই সনদটাতে বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রপতি একটা আদেশ জারি করেছেন। আর রাষ্ট্রপতি যে আদেশটা জারি করেছেন, ক্ষমতা পেয়েছেন কোথায়? অভ্যুত্থান থেকে, কোনো ব্যক্তি থেকে না, কোনো সরকার থেকে না, মাস আপসার্চ থেকে। এর পরিপ্রেক্ষিতে তিনি আদেশ জারি করলেন। এই আদেশে বলা আছে 8 যে যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন তারা একই দিনে সংবিধান সংস্কার সভার শপথ গ্রহণ করবেন। এবং কে শপথ পড়াবে? শপথ পড়াবে সংসদ সদস্যদেরকে যিনি শপথ পড়ান, সংবিধান সংস্কার সভার সদস্যদেরকেও একই ব্যক্তি শপথ পড়াবেন। দেখেন, গতকালকে সালাউদ্দিন সাহেব বলেছেন যে কে পড়াবে, নাই, এটা এখানে নাই। কোথায় নাই? 8 পড়েন নাই। তিনি তো এটা উল্লেখ করেছেন যে সংবিধানে থাকতে হবে, প্রথমে আগে সংবিধানে গৃহীত হতে হবে। তো সংবিধানে 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে, এটা সংবিধানে ছিল? সংবিধানে গণ অভ্যুত্থান ছিল? সংবিধানে এত লোক মারা যাওয়ার পরে সরকার পালিয়ে যাবে, এটা ছিল? সংবিধানে প্রধান বিচারপতি পালিয়ে যাবে, এটা ছিল? সংবিধানে বাইতুল মোকাররমের খতিব পালিয়ে যাবে, এটা ছিল? তাহলে এসব কিছু মেনে নিয়েছেন। এখন এসে যখন সংবিধান সংস্কারের প্রশ্ন আসবে, এখন বলতেছেন সংবিধানে নাই। জনশিশুমণি, ঐকমত্যের জায়গায় তো দলগুলো সবাই যে একমত হয়েছিল সেটাও না। নোট অফ ডিসেন্টের কথা বারবার উঠে আসে এই আলোচনায়। প্রশ্নটা নোট অফ ডিসেন্টের না, প্রশ্নটা হলো যেগুলো একমত হয়েছেন সেগুলো কি করবেন? বাদ দেন আপনার নোট অফ ডিসেন্ট। নোট অফ ডিসেন্টে আমরা ডাইনে বামে রেখে দিলাম। একমত যেগুলো হয়েছে সেগুলোর বাস্তবায়নের তরিকাও তো সংবিধান সংস্কার সভা। তো সংবিধান সংস্কার সভায় শপথ নিতে হচ্ছে কেন? একটা বড় প্রশ্ন। নর্মালি আমরা দেখেছি বাংলাদেশের সংবিধান পার্লামেন্টে 2/3 মেজরিটিতে যে কয়বার সংশোধন হয়েছে, এগুলো সব সময় পরবর্তীতে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়ে অসাংবিধানিক ঘোষণা হয়ে গেছে। 5th অ্যামেন্ডমেন্ট অসাংবিধানিক হয়ে গেছে, 13th অ্যামেন্ডমেন্ট অসাংবিধানিক হয়ে গেছে, 8th অ্যামেন্ডমেন্ট অসাংবিধানিক হয়ে গেছে, তারপরে 16th অ্যামেন্ডমেন্ট অসাংবিধানিক হয়ে গেছে। ওগুলোকে পার্লামেন্টে পাশ করে নাই? অবশ্যই করেছে। এই জন্য আমরা চিন্তা করেছিলাম ঐকমত্য কমিশনে যে আমরা একটা সংবিধান সংস্কার সভা করব, আর ওই সংবিধান সংস্কার সভায় গৃহীত সংস্কারগুলো পরবর্তীতে কোনো আদালতে চ্যালেঞ্জযোগ্য হবে না। এই প্রোটেক্টিভ মেজারটা এখানে নেওয়া হলো। আসলেন ক্ষমতায় 2/3 মেজরিটিতে। 13ই নভেম্বর 2026 সালে 13ই নভেম্বর 2025-এ এই আদেশ জারি করা হয়েছে। এতদিন বলেন নাই কেন? মানবেন না? যেই ইলেকশন হয়ে গেল, 200 কয়টা আসন পেয়ে গেলেন, পুরাপুরি চেহারা চেঞ্জ হয়ে গেল। জনাব শিশুমণি, একটু থামাই আপনাকে। এই যে যে বলছেন যে সংস্কারের কথাগুলো, সেটা তো এখনো হওয়া সম্ভব। দেখেন কি সেই সুযোগ তো আছে, মানে সংসদ আইনে বলা হয়েছে, অধিবেশন তো হবে। আইনে বলা হয়েছে যেদিন সংসদ সদস্যদের শপথ হবে, দেখেন আইন অমান্যকারীরা এরকমই হয়, উদ্ধত বঙ্গীর লোকেরা এরকম হয়। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর একই শপথ অনুষ্ঠানে এই আদেশের সংবিধান সংস্কার সবার শপথ গ্রহণ করিতে হইবে। এর পাবেন, আবার বেঁকে যেতে পারবেন? একই শপথ অনুষ্ঠান আপনি আবার একটা পাবেন? একই শপথ সে গতকালকে পড়ে গেছে, তাহলে তো টাইম মেশিন আবিষ্কার করতে হবে। না, জনাব আসাদুজ্জামান রিপনের যে বক্তব্য ছিল যে এটা সংসদ অধিবেশন বসলে সেখানে আলোচনার সাপেক্ষে নতুন করে তো এই আলোচনার দ্বার উন্মোচন হতে পারে, বা পরবর্তীতে সংস্কারের ব্যাপারে যে রোড ম্যাপ বা যে পদ্ধতিগত সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। সেই সুযোগ কি দেখেন? করতে পারেন, জি। কিন্তু আপনি যে আইনটা মানলেন না প্রথম দিনই, কেন এই ছক্কা পেটাতে গেলেন? কেন হাম্বল হলেন না? যদি নাও নিতেন তাহলে অপরাপর রাজনৈতিক দলের সঙ্গে 2 দিন আগে আলোচনা করতেন, আলোচনা করে বলতেন যে এই জিনিসটা আপনারাও নিয়েন না, আমরাও নিব না, লেট ইট বি ডিসকাসড ইন দ্য পার্লামেন্ট অ্যান্ড দ্য নেক্সট সেশন let it be amended in accordance with our consensus. That could have been the better solution. না করে একটা হটকারী অহংকার দেখালেন। সে অহংকারটা কি? 200 কতটা সিট পেয়ে গেছি, আমরা নিব না বলে দিলাম, বাকিরা তো মিয়া বিবি রাজি, তো কেয়া করেগা কাজী, তাই হবে।
আচ্ছা, এই পর্যায়ে আমাদের যারা সামনে অতিথি রয়েছেন বা দর্শক রয়েছেন তাদের কাছ থেকে কয়েকটা প্রশ্ন নিতে চাই আমরা। নাম পরিচয় প্রশ্নটি করবেন সংক্ষেপে। আসসালামু আলাইকুম, আমি তাজরিয়ান মাহমুদ, পড়াশোনা করছি আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আমার প্রশ্ন হচ্ছে রিপন স্যারের কাছে। আজকে যে আলোচনার বিষয় শিশির মনির স্যার বললেন যে সালাউদ্দিন আহমেদ বলেছেন যে সংবিধান সংস্কার পরিষদটি হচ্ছে আমাদের সংবিধানে নেই, আগে গৃহীত হতে হবে। সো উনি যেখানে এমপি হিসেবে দাঁড়ানো হিসেবে বক্তব্যটা দিলেন, তিনিও কিন্তু সংবিধান যে এমপি না, তাহলে ওনার বক্তব্যটা কি ভিত্তিহীন হলো না? আর পাশাপাশি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিএনপি ক্ষমতায় আসার পরপরই আওয়ামী লীগের অফিসগুলো তালা খোলা শুরু হয়ে গেছে। এর মাধ্যমে কি এই বিএনপি আওয়ামী লীগের বাংলাদেশে আবার ফিরে আসার কি সূচনা করলো? আর শিশির মনির স্যারের কাছে জানতে চাচ্ছি, আপনার দল বাংলাদেশ জামাত ইসলামী কি মাঠ পর্যায়ে রাজনীতি করতে কিছুটা পিছিয়ে গেল কিনা? ধন্যবাদ। একটু সংক্ষেপে উত্তরগুলো নিতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বলেছেন, তিনি সংসদ সদস্য হিসেবে তিনি যে শপথটা নিয়েছেন, তার শপথ নেওয়াটা আপনারই হবে কেন, কি বলে মানে আইনি ভিত্তিতে থাকবে না কেন? কারণ তিনি দাবি করেছেন যে সংবিধান সংস্কার পরিষদটি আগে সংবিধানে গৃহীত হতে হবে। বর্তমান বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু সংবিধান অনুসারে হয়নি। সংবিধান অনুসারে হওয়ার কথা ছিল 2029 সালে। সো এই নির্বাচনটা কিন্তু সংবিধান অনুসারে হয়নি। আমি আপনাকে একটা কথা বলি, বাংলাদেশে 3টি যে সংসদ হলো, যদিও ওনারা এই বিষয়গুলো তোলেননি, আমি আইনের ক্ষেত্রে জান নাই, সেটা হচ্ছে যে একটিও কি জনগণের কোনো প্রতিনিধিত্বশীল সংসদ ছিল, এবং ওগুলো কি ভোট ছিল? ভোট ছিল না। আমি তো বহু কথার মধ্যে বলেছি, বহুবার বলেছি যে ওই 3টি সংসদকে বেআইনি ঘোষণা করা হোক। ওই 3টি সংসদ যেন নির্বাচিত হয়নি, এবং ওইসব সংসদ সদস্য নির্বাচিত সংসদ বলিয়া গণ্য হইবেন না, এরকম একটা কিছু হওয়া উচিত ছিল আমাদের। আমরা একটা অনেক বড় অভ্যুত্থানের অংশীদার হয়েছি বটে, কিন্তু আমরা অনেক কিছুই কিন্তু আমরা সেই অভ্যুত্থানের স্পিরিট অনুযায়ী আমরা করতে পারিনি। হোয়াট এভার, আমি সালাউদ্দিন আহমেদ যে কথাটি বলেছেন, সেই কথাটি তিনি যেটা বলেছেন যে অন্য রাজনৈতিক দলগুলোর সাথে এগুলো আলোচনা হতে পারতো, শিওর হতে পারতো না যে তা না, হতে পারতো। আর যেই কথাগুলো বলেছেন সেটার ওই পরিপ্রেক্ষিতে অপর যে রাজনৈতিক দলগুলো যারা সংসদে আছেন তাদেরও বিশদ ব্যাখ্যা, এটার কাউন্টারে তাদের বিশদ ব্যাখ্যা থাকা উচিত ছিল। সেই ব্যাখ্যাটা আমরা দেখিনি। এটাও কিন্তু ঠিক। কিন্তু আমি যে কথাটা আরেকটি প্রশ্ন বলতে চাই, এই যে বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেওয়ার কারণে আমরা ইনিশিয়ালি শুনলাম যে জামাত ইসলামী, এনসিপি অ্যান্ড আদার পার্টিস, ওই 11 দলীয় জোটের তারা শপথ নেবেন না বলে তারা ডিসিশন নিয়েছিলেন। উইদিন ফিউ আওয়ার্স তারা আবার সংসদ সদস্য হিসেবে শপথও তারা নিলেন। এই যে হঠাৎ করেই তারা সিদ্ধান্ত বদলান, একবার জানালেন তারা শপথ নিচ্ছেন না, তখন আমরা বুঝলাম যে একটা স্টেলমেট হচ্ছে, বোধহয় একটা জটিলতা তৈরি হচ্ছে। বাট আবার পরক্ষণে আবার সংসদে তারা শপথ নিলেন। এটা ভালো হয়েছে যে একটি শুরুর দিন থেকে একটা জটিল রাজনীতিতে কথা থাকবে, সমালোচনা থাকবে, নানা ইস্যু থাকবে, এবং সেটা গণতন্ত্রের জন্য, সংসদীয় রাজনীতির জন্য সেটা ভালো। কিন্তু এটা খুব ক্লিয়ার হওয়া উচিত ছিল যে যারা ইনিশিয়ালি বললেন যে তারা শপথই নেবেন না, আন্ডার হোয়াট সার্কামস্টেন্সেস, কেন, কোন কম্পালশনে আবার তারা শপথ নিলেন, সেই ব্যাখ্যাটাও তাদের দেওয়া উচিত ছিল। আচ্ছা, যারা শিশিরমণির কাছে একটা প্রশ্ন গেছে, আপনি প্রশ্ন করেছেন যে রুট লেভেলে কি আমরা দুর্বল হয়ে গেছি কিনা। আমরা ইলেকশন করেছি 227টায়, আর বাকিগুলোতে ইলেকশন করেছে জোটের অন্যান্য, কম্বাইন যদিও সাপোর্ট করেছে, কিন্তু করেছেন অন্যান্যরা। আপনি যদি টোটালটা দেখেন তাহলে দেখতে পাবেন যে অন্য যে কোনো সময়ের তুলনায় ভোটের পার্সেন্টেজগত দিক থেকে ইট ইনক্রিজড এ লট। আবার অ্যাট দ্য সেম টাইম এটাও বলতে পারেন যে সমস্ত জায়গায় 2 থেকে 5,000 ভোটের ব্যবধানে হেরেছে। এই সমস্ত জায়গায় কেউ যদি বলে যে আরও ড্রাইভ দিলে হতো, আরও অনেক বেশি ইফেক্টিভ কর্মী বাহিনী দরকার ছিল, রুট লেভেল অর্গানাইজেশন স্ট্রং হওয়া দরকার ছিল, আপনার এই ক্রিটিসিজম ইজ ভ্যালিড। আই অ্যাকসেপ্ট দ্যাট ক্রিটিসিজম। উই আর অলওয়েজ ইন ফেভার অফ অ্যাকসেপ্টিং গুড থিংস। আর শুধুমাত্র না বলবো, সবেই না বলবো, একসময় নিজের জন্মকেও না বলবো, তা তো আর হবে না। সো হোয়াট উই সে দ্য রাইট থিং। ইফ ইউ হ্যাভ এনি ক্রেডিবল criticism against us, we are always ready to accept the criticism. I am accepting your criticism. We could have been much more careful in terms of the root level politics. অনেক ধন্যবাদ। আমরা আরেকটা প্রশ্ন নিতে চাই, খুব সংক্ষেপে প্রশ্নটা করলে। জি।
আচ্ছা, সংক্ষেপে আসসালামু আলাইকুম, আমার নাম নাসির, সাউথ ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে। আমার প্রশ্নটা হচ্ছে, যখনই কোনো সরকার আসে পুরাটা কন্ট্রোল করতে চায়, তো প্রথম দিনই এই জিনিসটা অনেকটা আভাব আমি পেয়েছি। তো যখনই কন্ট্রোল করতে চায় তখনই আমরা একজন খায়রুল হকের মতো, বিচারপতি খায়রুল হকের মতো মানুষ পেয়ে যাই। তো আবারও কি বিএনপি ওইরকম খায়রুল হক তৈরি করতে পারবে কিনা, আমার আপনার কাছে প্রশ্ন। আচ্ছা, এই উত্তরটা বরং নেই, একটা ছোট বিরতি থেকে আসি, দর্শকদের কাছে একটা ছোট বিরতিতে যেতে চাই। ZSRM প্রেজেন্টস মিট দ্য পিপল দেখছেন, একটা ছোট বিরতির সময় হলো, আমাদের সাথেই থাকুন, ফিরছি কিছু সময় পর। স্বাগত আরও একবার, আপনারা দেখছেন ZSRM প্রেজেন্টস মিট দ্য পিপল। বিরতির আগে আলোচনায় ছিলাম এবং আমার সাথে দুজন সম্মানিত অতিথি রয়েছেন জনাব শিশির মনিন, রয়েছেন ডক্টর আসাদুজ্জামান রিপন। বিরতির আগে আমাদের দর্শক সারি থেকে একটা প্রশ্ন এসেছিল, প্রশ্নটা আরও একবার সংক্ষেপে শুনে উত্তরে চলে যেতে চাই। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে, আমরা যখনই দেখি যখন প্রধানমন্ত্রী আসে, যেমন 200-এর বেশি আসন পেয়েছে, তো পুরাটা একটা কন্ট্রোল করার একটা চিন্তা ভাবনা তাদের মধ্যে দেখা যাচ্ছে মনে হচ্ছে আমার। তো সেখান থেকে আমার একটা ভয় জাগছে মনের মধ্যে, যে তারা কি আবার খায়রুল হকের মতো একজন তৈরি করবে কিনা আমাদের দেশে। তো এটা আমার আপনার কাছে প্রশ্ন। কার কাছে উত্তর চান? ওনার কাছে। শিশির মনির, আপনি উত্তর। এটি যদি করার চেষ্টা করা হয়, দ্যাট উড বি আনফর্চুনেট। এটা হবে অ্যাবর্টেড চাইল্ড। এই কাজ করতে চেষ্টা করা হলে এটা অ্যাবর্শন হবে আমার বিবেচনায়, কারণ মানুষ প্রতিবাদের রাস্তা শিখে গেছে। অথরিটারিয়ান গভর্নমেন্টকে কেউ পছন্দ করে না। মানুষ সবাই তার সেলফ প্রেস্টিজ, ডিগনিটি আর ফ্রিডম নিয়ে ব্যস্ত। রাইট টু প্রাইভেসি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমার প্রাইভেট রাইটে কেউ যদি ইন্টারফেয়ার করতে চান, যত বড় ক্ষমতাধরী হন না কেন, তিনি শেষ পর্যন্ত মসনদ রক্ষা করতে পারবেন না। দিস ইজ দি লেসন ফ্রম লাস্ট মুভমেন্ট। ফলে 2/3 মেজরিটি পেয়েছেন, প্রথম দিন যা দেখিয়েছেন এটা ব্যাড। শপথ না নেওয়াটা হাম্বলনেস হলো না, শপথ না নেওয়াটা বিনয়ী ভাব হলো না, শপথ না নেওয়াটা অহংকারের বহিঃপ্রকাশ হলো। আরেকটা প্রশ্ন নিতে চাই, জি, হাতে মাইক্রোফোন আছে। আচ্ছা, আমি হচ্ছে রাফাত, আমি চিটাগাং ইউনিভার্সিটি থেকে আসছি। আমার প্রশ্নটা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থেকে সরাসরি বিএনপির নেতৃত্বাধীন টেকনোক্র্যাট মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী হিসাবে নিয়োগ পাওয়া, উনার প্রসঙ্গে বিএনপিকে কি সেই পদটা চাপিয়ে দেওয়া হয়েছে, নাকি তারা ইচ্ছাকৃতভাবে তাকে নিয়েছেন? এবং দ্বিতীয় আমার যে প্রশ্নটা, বিএনপি ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগের অফিসগুলো খুলতে শুরু করেছে, এটা কিভাবে দেখছেন? এবং এটা কি আপনাদের নির্দিষ্ট কোনো আইনের মাধ্যমে বা নির্দিষ্ট কোনোভাবে আপনারা এটাতে সহযোগিতা করছেন কিনা? ডক্টর আসাদুজ্জামান রিপন। ধন্যবাদ আপনাকে। একটা হচ্ছে যে প্রফেসর মোহাম্মদ ইউনূস তো আসলে বিএনপির যিনি পররাষ্ট্রমন্ত্রী হবেন, মানে একজন তো ইতিমধ্যে হয়েছেন, আমি সেটা কথা বলছেন, অর্থাৎ কে হবেন এটা তো ইউনূস সাহেব চাপিয়ে দিতে পারেন না, বা আমার মনে হয় না তিনি এরকম কাউকে প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন বলে আমি মনে করি না। আমি যেটা মনে করি, যেহেতু আমি আউট অফ গভর্নমেন্ট, আমি তো সরকারের কেউ নই, সুতরাং আই ক্যানট স্পিক লাইক দ্যাট যে আন্ডার হোয়াট কনসিডারেশন বিএনপি টুক হিম অ্যাজ দেয়ার ফরেন অ্যাফেয়ার্স মিনিস্টার। হ্যাঁ, ডক্টর খলিল কি বলে, মানে সক্ষম মানুষ, তিনি ভালো ডেলিভারি করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের মানে ক্যাবিনেটে, মানে তার অন্তর্বর্তীকালীন সরকারে নিঃসন্দেহে তিনি ভালো কাজ করেছেন। পার্টিকুলারলি একেবারে শেষ মুহূর্তে তিনি যে ইউএস কটন নিয়ে যে একটা ডিল করলেন আমেরিকার সাথে, বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য এটা একটা ব্রেক থ্রো স্টেপ আমি বলতে চাই। কারণ ভারত আমাদের মাঝে মধ্যেই তুলো দেয় না, বর্ডার আটকে দেয়, মানে সীমান্ত দিয়ে, মানে আমি বলছি যে ল্যান্ড বর্ডার, এই জায়গাগুলোতে তারা মাঝে মধ্যে ঝামেলা করে। তো ফলে আমাদের গার্মেন্টস সেক্টর, আমাদের যে ইয়েগুলো আছে, নিট ইন্ডাস্ট্রিগুলো আছে, এগুলো অনেক সাফার করে। আমেরিকার মানে অফার করেছে এই ডিলের মধ্য দিয়ে, সেটা হচ্ছে যদি আমরা তাদের কাছ থেকে যদি আমরা কটন ইম্পোর্ট করি, তাহলে তারা আমাদের গার্মেন্টস পণ্যকে তারা 0 ট্যারিফ দেবে, অর্থাৎ আমাদের দিতে হবে না। কারেন্টলি আমরা 19% ট্যারিফ দেই। এখন এর মধ্যে কেউ হয়তো প্রশ্ন তুলবেন যে আমরা ওখান থেকে ইম্পোর্ট করতে হলে আমাদের অনেক মানে খরচ পড়বে, সময়ের ব্যাপার আছে, এগুলো সব বিবেচনায় নিয়ে তারপরেও যদি আমাদের ইন্ডিয়ার চেয়ে বেটার হয়, তাহলে নট ব্যাড। তো সেই বিবেচনা থেকে বিএনপি ন্যাচারালি একজন মানে দক্ষ, ভালো বার্গেইন করতে পারে, নেগোশিয়েট করতে পারে, ডিল করতে পারে, এরকম যে কাউকেই নিতে পারেন। এখন প্রশ্ন উঠতে হবে এথিক্যালিও ওয়েদার ইট ওয়াজ কারেক্ট অর নট, সেটা ভিন্ন প্রশ্ন। আর অন্তর্বর্তীকালীন সরকার থেকে কেউ
পরবর্তীতে কোনো রাজনৈতিক সরকারে যোগদান করতে পারবেন না সেটাও তো কোনো মানে কোনো আইনি বাধ্যবাধকতা আমার জানা মতে নেই। এখন একটা ব্যক্তির উপর নির্ভর করবে। কেউ যদি মনে করে যে আই সার্ভড আন্ডার ইন্টারিম গভর্নমেন্ট, আমি অন্য কারোর সাথে সম্পর্ক রাখবো না। যেমন কিছু লোক আছে অলরেডি মানে শপথ নেওয়ার আগেই তারা দেশ ছেড়ে তাদের আরেক জায়গায় চাকরিতে চলে গেছেন। দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। বাট যদি কোনো সরকার কাউকে নিতে চান ফর হিজ এফিসিয়েন্সি, তাকে দরকার দেশের স্বার্থে, উনি তো টেকনোক্র্যাট, অথবা যিনি আসবেন তিনি যদি মনে করেন ওয়েল আমি আমার দেশকে সার্ভ করতে পারি, এটা 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 মানে সেখানে কোনো বাধা দেখছেন না? মিউচুয়াল। এটা দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দ্বিতীয় প্রশ্ন করেছিলেন। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন আপনি যেটা করেছেন এটা আমার কাছে খুবই ডিস্টার্বিং। টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, আমি নিজেই খুব ডিস্টার্ব ফিল করছি আফটার সিইং দিস মানে কাইন্ড অফ মানে রিপোর্টস। আজকে বোধহয় আমি একটা নোয়াখালীর একটা ঘটনা দেখলাম যে তারা মানে তাদের পার্টি অফিসের তালা খুলে তারা একটা ব্যানার ট্যানার টাঙিয়ে কয়েকটা স্লোগান দিয়ে তার পত্রিকার ভাষায় সটকে পড়েছে। মানে আমার কথা বলছি না। আরেকটা ঘটনা যেটা আসলে পঞ্চগড়ের একটা উপজেলায় এরকম একটা ঘটনা ঘটেছে, দুটো ইনসিডেন্ট ঘটেছে। তো ফলে হয়তো পলাতক শক্তি তারা হয়তো মনে করেছে যে নির্বাচন, শপথ, সরকার গঠন সব মানে সবাই শপথ সব দলই তো ব্যস্ত, মানে সবাই গুড জেস্টারের মধ্যে আছে, হ্যান্ডশেক করছে, মোলাকাত করছে। এই ধরনের একটা টাইম মানে যেটাকে বলে এটা সবাই একটা সৌহার্দ্যমূলক সময়, এই টাইমটাকে মানে অনেক সময় বেছে নিয়েছে। হ্যাঁ, হানিমুন পিরিয়ডে আছে। আমি একটু ঘটনা বলি। আমরা তো আন্দোলন করতাম, তো দেখা গেল যে আওয়ামী লীগ যখন 5ই জানুয়ারিতে ইলেকশনটা করে ফেললো তো আমাদের নামে অনেক মামলা আছে, আমাদের চলতে ফিরতে থাকতে তো অনেক সব সমস্যা হয়। তা আমরা ধরে নিলাম যে ইলেকশনটা যখন করে ফেলতেই পেরেছে এবং গদিতেও বসে গেছে, এখন হয়তো আমাদের প্রতি একটু চাপ কমবে। তো সেই হিসেবে দেখা গেলো যে আমরা একটু বাড়ি ঘরে এসে ঘুমানোর চিন্তা করলাম, বা একটু অল্প বিস্তর হাঁটার চেষ্টা করলাম। হয়তো ওরাও মনে করেছে, পলাতক শক্তি কেউ মনে করেছে সিন্স আন্দোলনে একটা বড় শক্তি বিএনপি ফর্ম দ্য গভর্নমেন্ট, এবং অপোজিশনে যারা ছিলেন তারাও এখন আজকে শপথে ব্যস্ত, এই ফাঁকে আমরা একটা জিন্দাবাদ দিয়ে আসি। আমার মনে এই ধরনের একটা অপরচুন মোমেন্ট খুঁজেছে। বাট যে কথাটি আমি জানি তরুণদের মধ্যে অনেকেরই প্রশ্ন, তোমাদের যে মনের প্রশ্ন, যে আকুতি অথবা তোমাদের যে অনুভূতি, তা থেকে বিন্দু মাত্র আমার মানে কি বলে আমার ভাবনা প্রতিক্রিয়া ভিন্ন না। আমি নিজেও এটা দেখে খুব আগেই বলেছিলাম খুব ডিস্টার্ব ফিল করেছি। এই ব্যাপারে আমাদের সদা জাগ্রত থাকতে হবে এবং পলাতক শক্তি কোনোভাবেই যাতে কোনো ফাঁক ফোকর দিয়ে ঢুকতে না পারে। সকল রাজনৈতিক দল এবং তোমরা যারা তারুণ্যের শক্তি, তোমরা হবে ভ্যানগার্ড, এদেরকে ঠেকাতে হবে। দেখতে পাচ্ছি কি বিএনপির কিছু স্থানীয় পর্যায়ের নেতাকর্মী তাদের এইসব কর্মকাণ্ডে সহযোগিতা করতেছে। এক্ষেত্রে কি বিএনপির হাইকমান্ডের সাথে তাদের স্থানীয় নেতাকর্মীর সাথে সম্পর্ক না, কিংবা হাইকমান্ডের কোনো নির্দেশনা কি তারা শুনছেন না, এমন কি কোনো কিছু? না, শোনার ব্যাপার না। বিষয়টা হচ্ছে কি, আমি যেটা বলি টু টেল ভেরি ফ্র্যাঙ্কলি, এই মানে আমি একটু শেষে একটু আলাপ করি। কতগুলো বিষয়টা হয় কি, মানে লেভারেজ দেওয়ার কতগুলো প্রবণতা থাকে। একবার এনসিপির এক তরুণ নেতার সাথে আমি একটা টক শোতে ছিলাম অনেক আগে, মানে বোধহয় বছরখানেক আগে শুরুতে। তখন তারা ওই যে আওয়ামী লীগের নির্বাচিত বা ডিফাং যেগুলো মানে ওগুলো সব বন্ধ করে দেওয়া হলো, সিটি কর্পোরেশন, পৌরসভা, এগুলো তাদের যারা কমিশনার ছিল তাদের নিয়ে তারা একটা মিটিং করলো প্রকাশ্যে। এবং এটা নিয়ে যখন সমালোচনা হলো, আমি প্রশ্নটা রেজ করলাম যে পতিত স্বৈরাচারের এবং বাতিল পৌরসভা সিটি কর্পোরেশনের মেয়রদের যারা জনগণের বিপক্ষে অবস্থান করেছে তাদেরকে নিয়ে সভা কেন? এটা এনসিপি এই সভাটা করেছিল। তখন এনসিপির একজন দায়িত্বশীল নেতা তিনি এটা এক্সপ্লেইন করলেন, আমি নামটা নাই বলি, এক্সপ্লেইন করলেন যে সবাই তো অপরাধ করেনি। এই যে ফার্স্ট লেভারের দল এইভাবে যারা অপরাধ করেনি তাদেরকে নিতে অসুবিধা কোথায়, তাদেরকে যোগদান করতে অসুবিধা কোথায়? ওই যে তখন স্থানীয় সরকার একটা নির্বাচন আয়োজনের একটা তোড়জোড় ছিল এনসিপির পক্ষ থেকে। তো সেখানে আমি যেটা মনে করি ব্যাপক প্রতিবাদ এবং মানুষ এটা ভালো চোখে দেখেনি বলে ওই অ্যাটেম্পটা মানে ফয়েল হয়েছে। আমি সেই কথাটি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, আন্দোলনটা তো শুধু বড় বড় রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম করেনি, ইট ইজ ইউ, তোমরা আন্দোলনটা করেছো মূলত। যাদের সাইনবোর্ড ছিল না, বিশেষ কোনো দল করতো না, তারা
তারা তাদের তারুণ্যের মানে চেতনা থেকে, স্বপ্ন থেকে তারা একটা পরিবর্তন দেখতে তারা মাঠে নেমেছে। আমি মনে করি, স্টিল মনে করি, তোমরা যদি ভ্যানগার্ড হয়ে থাকো, তোমরা যদি অপোজ করো, জন্য উই ডোন্ট লাইক টু সি ইট। আমরা পতিত স্বৈরাচার এইগুলোকে, এই ফ্যাসিবাদের দোসরদেরকে, তাদের এজেন্টদেরকে আমরা তাদেরকে মানে রিহ্যাবিলিট হতে কোনোভাবেই আমরা দিতে চাইতে পারি না। তোমাদের এই অ্যাটিটিউডটা যদি খুব জাগ্রত থাকে, আফল যদি এই অ্যাটিটিউডটা করতে পারো, আমি মনে করি কোনো রাজনৈতিক দলের পক্ষে এটা সম্ভব না। যদিও নির্বাচনের আগে স্থানীয় পর্যায়ে মার্সে, মানে অ্যাকর্ডিং টু নিউজ পেপার রিপোর্টস, পত্রপত্রিকায় যেটা দেখেছি, কোনো কোনো জায়গায় এই ধরনের একটু লিবারেল অ্যাটিটিউড ছিল, টু মানে মানে অন্যদের কিছু ভোট ঠোট চাওয়া বা পাওয়ার আশায়। ওই ক্ষেত্রে যদি আমরা যদি আরও সব দলগুলোর কথা বলছি, সবাই যদি খুব কঠোর অবস্থানে থাকতো, নো ম্যাটার হোয়াট, তাহলে ইট কুড হ্যাভ বিন বেটার, অনেক ভালো হতো। জনগণ নিশ্চয়ই সচেতন থাকবে, জনাব শিশির মনির, জনগণ তো সচেতন থাকবে। সংসদের প্রধান বিরোধী দলও নিশ্চয়ই খুব টাফ টাইম দিবে বা চ্যালেঞ্জ ছুড়বে সরকারের প্রতি। আমরা একসময় এটাও লক্ষ্য করেছি যে আপনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন যে রাজনীতিতে নতুনত্ব আনা দরকার, অর্থাৎ ছায়া মন্ত্রিসভা নিয়ে কথা হয়েছে। বেশ আলোচিত একটা বিষয়, যেটা বাংলাদেশের মানুষ খুব বেশি এটার সাথে পরিচয় ঘটেনি। একটু জানাবেন যে আপনাদের কি সেটাই কি কৌশল হবে, যে এটা দিয়ে বা ছায়া মন্ত্রিসভা গঠন করে আপনারা সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে চান? আমরা মনে করি রাজনীতিতে গুণগত পরিবর্তন আসা জরুরি। 5ই আগস্টের পরে পচা রাজনীতি আর কেউ দেখতে চায় না। তাহলে সেই গুণগত পরিবর্তনের রাজনীতিটা কি? এই রাজনীতিটা হলো কে কার চাইতে বেশি ডেলিভার করতে পারে, এর নাম হলো গুণগত পরিবর্তন। কমপ্লেক্স ইস্যু কে কত ক্রিয়েটিভ ওয়েতে সলভ করে মানুষের সামনে উপস্থাপন করতে পারে, দ্যাট উড বি দ্য কোয়ালিটেটিভ চেঞ্জ অফ দ্য পলিটিক্স। খালি রেটরিক বলে গালি গালাজ, বকা বকি, ডানে বামে, unnecessary time consuming. So what we expect পার্লামেন্টের লিডার যিনি হয়েছেন তিনি এবং তার বাহিনী বা তার মন্ত্রিসভা এমন কিছু ক্রিটিক্যাল প্রবলেমের সলিউশন বাইর করবে যেখানে ইয়াং প্রজন্ম সহ সকলেই অ্যাপ্রিসিয়েট করবে। দ্যাট ইজ হোয়াট ইজ ইম্পর্টেন্ট। যদি না পারেন তাহলে উই উইল ফর্ম, পারলেও ফর্ম না পারলেও ফর্ম, উই আর গোয়িং টু ফর্ম এ শ্যাডো ক্যাবিনেট, যে ক্যাবিনেটে হোম মিনিস্টারের এগেনস্টে আরেকটা বডি তৈরি করবো, আমরা ফাইন্যান্স মিনিস্টার এগেনস্টে বডি তৈরি করব, ল মিনিস্টার এগেনস্টে বডি তৈরি করব, ইন্ডাস্ট্রি মিনিস্টার এগেনস্টে বডি তৈরি করব, ফরেন মিনিস্ট্রির এগেনস্টে বডি তৈরি করব। তাদের কাজ হবে, ভালো কাজ যদি সরকার করে টু অ্যাপ্রিসিয়েট দেম, ভালো কাজ যদি না করে দেন ক্যাচ দেম। শুধু ক্যাচ করলেই হবে না, অল্টারনেটিভ কি ভালো কাজ হওয়া উচিত তারও রূপরেখা প্রদর্শন করতে হবে। এর মাধ্যমে দুটি ঘটনা ঘটে। এক হলো বিরোধী দল পরবর্তী সরকার পরিচালনার জন্য প্রস্তুতি নেয়, অ্যাট দ্য সেম টাইম বর্তমানটাকে কনস্ট্রাকটিভ ওয়েতে পরিচালনার মেকানিজম বের করে। তো জামায়াতে ইসলামীর পার্লামেন্টের অ্যাটিটিউড হবে এরকম। কোরআন শরীফ একটা আয়াত আছে, ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পরকে ভালো কাজে সহযোগিতা করো, কিন্তু মন্দ কাজে সহযোগিতা করো না। আমাদের পলিসি হবে এটা। তারা যদি ভালো কাজ করে, যেটা পাবলিক ইন্টারেস্টের পরে হবে, উইল অ্যাপ্রিসিয়েট। এবং দেখবেন এইবারই দীর্ঘদিন পরে বাংলাদেশের পার্লামেন্টে দেখতে পাবেন কি করে সরকারকে অ্যাপ্রিসিয়েট করতে হয়। আবার অ্যাট দ্য সেম টাইম এটাও দেখবেন কি করে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হয়। এই প্রতিবাদ সবসময় রাস্তায় হবে তা না, এই প্রতিবাদ হবে কনস্ট্রাকটিভ ওয়েতে। ল মিনিস্ট্রি থেকে একটা লকে ড্রাফট করে পাবলিকের সামনে হাজির করা হবে, আমরা তার অল্টারনেটিভ ড্রাফট উপস্থাপন করেও দেখাবো যে এটা না হইয়া এটা হওয়া উচিত ছিল। দ্যাট শুড বি দি কোয়ালিটেটিভ চেঞ্জ। এটাকে আমরা বলছি শ্যাডো মিনিস্ট্রি। এটা পৃথিবীর উন্নত দেশে আছে। আরেকটা বিরতির সময় হলো, আমরা বিরতি থেকে এসে আরো আলোচনায় যাচ্ছি। ZSRM প্রেজেন্টস মিট দ্য পিপল দেখছেন, আরেকটা বিরতির সময় হলো আমাদের সাথে। ZSRM প্রেজেন্টস মিট দ্য পিপল দেখছেন, আয়োজনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি, কিন্তু প্রশ্ন শেষ হয়নি, প্রশ্নের উত্তরও খোঁজার চেষ্টা করছি আমরা। এই পর্যায়ে আবার চলে যাব, আমরা প্রশ্ন নিতে চাই দর্শক সারি থেকে। জি, আসসালামু আলাইকুম, আমি মাহিনা আলম আম্মান, পড়াশোনা করছি সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে। আমার দুজন স্যারের কাছে প্রশ্ন যে প্রতিটি সরকারই বেকারত্ব সমস্যার কথা বলে কিন্তু সমাধান করতে পারে না, এর পেছনে কি রাজনৈতিক ইচ্ছাশক্তির অভাব নাকি অর্থনৈতিক অবকাঠামোর এমন যে লাখ লাখ বেকার সৃষ্টি হচ্ছে দেশে? এবং আরেকটি প্রশ্ন খায়রুল স্যারের কাছে, যেটা হচ্ছে যে বিএনপি তো ফ্যামিলি কার্ডের কথা বলেছে, এটা কি আসলে আওয়ামী লীগে কিন্তু হচ্ছে টিসিবি কার্ড দিত আসলে, আমি আমার এলাকাতে দেখেছি টিসিবি কার্ড দেওয়া হতো। সো বিষয়টা কি এমন হবে যে টিসিবি কার্ড দিচ্ছে, টিসিবি কার্ডটা কি অল্টারনেটিভ কি তারা ফ্যামিলি কার্ড হিসেবে উপস্থাপন করছে মানুষের কাছে? আসাদুজ্জামান রিপন। না, বিষয়টা টিসিবি কার্ড, টিসিবিতে ঢাকাতে এমনি লাইনের দাঁড়িয়ে অনেকেই পেতে পারতো,
এটা ঠিক টিসিবির কোনো আলাদা সে ধরনের কোনো কার্ড গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় ছিল না। কার্ড ছিল না। না না, ঢাকাতে যে কেউ দাঁড়িয়েই মানে এরকম পণ্য নিতে পারতো। আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে অ্যাবসলিউটলি যারা নারী গ্রামে, যারা একটু দুস্থ, যাদের বাইং ক্যাপাসিটি কম, যাদের মানে প্রকৃতপক্ষেই যাদের খুব মানে অভাব দারিদ্রতার মধ্যে আছেন, তারা যাতে খুব কম মূল্যে, একটা নির্দিষ্ট কম মূল্যে যাতে তারা তাদের কমোডিটিস সংসার চালানোর জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো যাতে তারা পেতে পারেন। ওই কার্ডটার মালিক হবেন একজন নারী। এটা উদ্দেশ্য হচ্ছে একটা মানে আমরা যে ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি, আমাদের তো নানা কারণেই নারীদের প্রতি সহিংসতা, কথায় কথায় বাপের বাড়ি চলে যাও, মানে নানান রকম ঝামেলা থাকে। সেজন্য নারীদের হাতে আমরা কার্ডটা দিতে চাই, সো দ্যাট ওই কার্ডটার মালিক যাতে মানে নারী হন। আমরা বুঝতে পেরেছি। এই পাশ থেকে একটা প্রশ্ন নিব। আসসালামু আলাইকুম, আমার নাম সালমা সুবহা আনিকা, এসেছি আইইউবিএটি থেকে। আমার প্রশ্ন শুরু করার আগে আমি ভাইয়ার প্রশ্নটা থেকে একটা প্রশ্ন নিতে চাই। সেটা হচ্ছে, এই যে ফ্যামিলি কার্ড হিসেবে যে কার্ডটার কথা বলা হচ্ছে বা আমরা লোককানে শুনছি, তো এই ধরনের কার্ডের জন্য কি কোনো ধরনের চাঁদা আমাদের কাছ থেকে নেওয়া হবে কিনা? নট অ্যাট অল, প্রশ্নে ওঠে না। ঠিক আছে। এবং আমার দ্বিতীয় প্রশ্ন দুজন স্যারের কাছেই। আমরা অনেক কষ্ট করে আসলে ৭১-এর পরে আবার নতুন করে দেশ স্বাধীন করেছি। তো জনগণের অবশ্যই আমাদের অনেক ধরনের উচ্চাকাঙ্ক্ষা আছে, কিংবা আমাদের অনেক কিছুই আসলে চিন্তাভাবনায় আছে। আমি কিছুদিন আগে ছোট্ট একটা পডকাস্ট করেছিলাম। সেই পডকাস্টে আমি অনেকের কাছ থেকে জানতে চেয়েছি, নতুন বাংলাদেশ হিসেবে আপনি কি চান, আপনি কি প্রত্যাশা করেন? আমাকে সবাই বলেছে সুশাসন প্রতিষ্ঠার কথা, সুশাসন প্রতিষ্ঠা। তো আমি বললাম এটাকে একটু ব্যাখ্যা করেন। ব্যাখ্যাতে সবার আগে বলল, লাইনে দাঁড়িয়ে যখন শুনি যে একজন বলছে আমি মন্ত্রীর লোক, আমাকে সবার আগে অগ্রাধিকার দেওয়া হোক, আমি ব্যাংকের এমডির লোক, আমাকে সবার আগে অগ্রাধিকার দেওয়া হোক। সাধারণ লোকদের তাহলে তারা তো প্রতিনিয়তই পিছিয়েই পড়ে যাচ্ছে। তো আমরা যে সাধারণ লোকরাই কিন্তু সবার আগে এগিয়ে এসেছিল, আমরা কিন্তু ফ্যাসিবাদী সরকারকে নিজেরাই কিন্তু তার গদি থেকে ছাড়া Right. করেছি। সেক্ষেত্রে আসলে এই জনসাধারণের একটাই মত যে নতুন করে যেহেতু দেশটা গঠন হচ্ছে, সেহেতু প্রতিটা মানুষের প্রতিটা স্তরে, সে হোক নিম্নবিত্ত, সে হোক মধ্যবিত্ত কিংবা উচ্চবিত্ত, সবার যাতে সমান অধিকার থাকে, সবাই যাতে লাইনে দাঁড়িয়ে নিজেদের বুঝতে সবকিছু পেরেছি। করতে পারে। অনেক ধন্যবাদ। আমরা আবার গুরুত্বপূর্ণ একটা দুজন স্যারের মতামত পেলাম। কাছে একই প্রশ্ন, জি। যদি উত্তরটা ধন্যবাদ। না, আমরা এটাকে মতামত হিসেবে নিচ্ছি। অনেক গুরুত্বপূর্ণ একটা মতামত আচ্ছা, আমরা পেয়েছি, সেটার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আমার নাম সাদমান সাকিব খান সামি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী। তো আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন, বাংলাদেশের বর্তমান সময় সবচেয়ে বার্নিং একটা ইস্যু, এটা হচ্ছে হাদি হত্যার বিচার। আমি জানতে চাই সরকার পক্ষের কাছে যে আদৌ কি হাদি হত্যার বিচারটা হবে, আমরা কি দেখতে পারবো এটার প্রপার বিচারটা হবে কি? আর দ্বিতীয় প্রশ্ন, যে যদি বাই চান্স কোনো কারণে বিএনপির পক্ষ থেকে জুলাই সনদকে কিংবা জুলাইয়ের যে সংস্কারের আকাঙ্ক্ষাকে এটাকে যদি ডিজোন করা হয়, এটাকে যদি সরিয়ে দেওয়া হয়, তাহলে কি আপনারা বিকল্প হিসাবে জামাত ইসলামী এই আদর্শটা তুলে ধরবেন? আপনারা কি এটাকে এগিয়ে নিয়ে যাবেন? কিভাবে করবেন এটা জানতে চাই। অফকোর্স, জনাব শিশু মিয়া। অফকোর্স আমরা করব। আমরা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রতিপালন করার চেষ্টা করব। একই সাথে জুলাই চার্টারে উল্লেখিত যে সমস্ত বিষয় আমাদের দ্বারা বাস্তবায়ন করা সম্ভব তা আমরা বাস্তবায়ন করব। গভর্নমেন্টের উপর প্রেশার ক্রিয়েট করব, সংসদের ভিতরে এবং বাইরে অল্টারনেটিভ মেকানিজম গড়ে তোলার চেষ্টা করব, এবং যে সমস্ত রিফর্ম প্রপোজাল নিয়ে আমরা একমত হয়েছিলাম এগুলোকে টেবিলের ভিতরে, টেবিলের বাইরে, জনগণের সামনে অসাধারণ এবং অসামান্যভাবে তুলে ধরার চেষ্টা করব। জি, অনেক ধন্যবাদ। আমি ডক্টর আসাদুজ্জামান রিপন। আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। আমি গত কয়েকদিন আগে টকশোতে একজন এনসিপির মোটামুটি শীর্ষ পর্যায়ের নেতার সাথে বসেছিলাম। এই যে, এবং আমি বরং আমি যদি যেই আপনার ভাষায় সরকারি দলের লোক, হ্যাঁ তখন বোধহয় হ্যাঁ তখন সরকার গঠন হতে যাচ্ছে, মানে আমরা সেদিন মানে আমাদের আসনে বিজয়ের খবরগুলো আসছিল। আমি বরং ফার্স্ট তাকে মানে প্রপোজ করলাম যে তোমরা হয়তো মানে সরকারি দেওয়ার আপাতত সুযোগ নাই, তো তোমরা বিলেতের মতো, অস্ট্রেলিয়ার মতো, নিউজিল্যান্ডের মতো তোমরা কেন ছায়া সরকারের ভাবনা নিয়ে তোমরা আগাবে না? এবং তাকে আমি অনেকগুলো আইডিয়া দিলাম। আই মাস্ট সে লেটার অন সে আমাকে সে অ্যাডমিট করলো যে আপনার এই প্রস্তাবটা আমি কিন্তু সরকারি দলের লোক, ধরে তোমার ভাষায় আমি বরং তাদেরকে সাজেস্ট করেছি যে তোমরা এইভাবে করে গভর্নমেন্টের সাথে একটা অ্যাকাউন্টেবিলিটি প্রসেসের মধ্যে থাকতে পারো। পরবর্তীতে সে আমার কাছে অ্যাডমিট করেছে এবং বলেছে যে আমরা বিষয়টি আমাদের পার্টিতে আলোচনা করেছি এবং আমাদের পার্টির তরফে এখন যে ছায়া সরকারের কথা বলা হচ্ছে, ইনফ্যাক্ট দ্যাট ইজ ইয়োর প্রপোজাল। আমি সরকারি দলের লোক হওয়া সত্ত্বেও বিরোধী দলকে বলেছি যে তোমরা এই প্রসেসটা স্টার্ট করতে পারো, দিস ইজ দ্য ওয়ে টু মেক
অ্যাকাউন্টেবল। জি, অনেক ধন্যবাদ। আমরা আয়োজনে একদম শেষ পর্যায়ে আমি একটু দুজনের মতামত নিয়ে শেষ করতে চাই। আচ্ছা, একটা প্রশ্ন নিব খুব সংক্ষেপে, খুব সংক্ষেপে। আসসালামু আলাইকুম, আমি হাসান আলী, রাজশাহী থেকে আসছি। স্যার, শিশির মনি স্যার, আপনার কাছে প্রশ্নটি ছিল, আওয়ামী লীগের সাবেক এমপি সহ 3 নেতার কিছুদিন আগে, মানে আজকে খবরে দেখলাম আমি, জামিন হয়েছে। তো এটা কিসের ইঙ্গিত বলে আপনি মনে করেন? আদালত জামিন দেওয়াটা হ্যাঁ। কোনো কিছুর ইঙ্গিত বহন করে না, কিন্তু একটা জিনিস দেখেন, আদালতে যখন বিচার করবেন আপনি, বিচার মাস্ট বি অবজেক্টিভ বিচার। আপনি যখন বিচার করবেন তখন বিচারটা হুইমজিক্যাল হলে হবে না, ইমোশনাল হলে হবে না, এভিডেন্সের ভিত্তিতে বিচার করতে হবে। কোর্টের এই স্বাধীনতা থাকতে হবে কাকে বেল দিবে কাকে বেল দিবে না। কোর্টের উপর যদি আমরা আননেসেসারি প্রেশার ক্রিয়েট করি তাহলে এগেইন আমরা ফেসিজমে ফিরে যাব। রাস্তায় দাঁড়িয়ে আমরা যদি ফাঁসি চাই বলে কোর্টকে বাধ্য করি রায় চেঞ্জ করতে, দ্যাট উড নট বি অ্যাকসেপ্টেবল। হোয়াট ইজ অ্যাকসেপ্টেবল? কোর্টকে ইন্ডিপেন্ডেন্স দিতে হবে, সঠিক এভিডেন্স আদালতের সামনে হাজির করতে হবে, যে দোষী হবে তার সাজা হবে, যে দোষী হবে না সে খালাস পাবে। দ্যাট শুড বি দ্য অ্যাপ্রোচ। আচ্ছা, একদম শেষ, খুব ছোট প্রশ্ন। আমি রিপন স্যারকে একটা কোশ্চেন করতে চাই। আপনার বিএনপি সরকার কি সাকিব আল হাসানের বিষয়ে কোনো পদক্ষেপ নেবে কিনা? আচ্ছা, আর পরের জনের প্রশ্নটা শুনে নেই, একবারে উত্তরটা দেখি খুঁজি। আচ্ছা, আমি রাজিউর রহমান। যেহেতু এখন ভাষার মাস চলছে, সেজন্য আমার একটা প্রশ্ন আছে, যে প্রশ্নটা কেউ করছে না বা কারো মনে আসছে কিনা আমি জানি না। সেটা হচ্ছে যে হাইকোর্টে আমরা দেখেছি যে সবসময় ইংরেজিতে রায় দেওয়া হয়, মামলার রায়গুলোতে ইংরেজিতে দেওয়া হয়। তো একজন শ্রমিক শ্রেণীর মানুষ যখন মামলার রায়টা ইংরেজিতে শুনবে তখন তো সে বুঝতে পারবে না। তো সেক্ষেত্রে বাংলাতে কেন আমাদের হাইকোর্টের মামলার রায় দেওয়া হচ্ছে না? এই বিষয়ে আপনারা কি পদক্ষেপ গ্রহণ করছেন বা কি করতে চাচ্ছেন? দুইটা প্রশ্ন দুজনের কাছ থেকে নেই না, মানে ডক্টর আসাদুজ্জামান রিপন, সাকিব আল হাসানের বিষয়ে সরকার নমনীয় হবে কিনা বা তাদের কি কৌশল হবে? না, আমি টোটালি ভেরি ফ্র্যাঙ্কলি, কেবল তো আজকে গভর্নমেন্ট সচিবালয়ে গেল, তো সুতরাং এগুলো তো সিদ্ধান্ত নেওয়ার বিষয় গভর্নমেন্ট চিন্তা করবেন, ক্রীড়ামন্ত্রী যিনি আছেন তিনি মানে সিদ্ধান্ত নেবেন। এটা আজকেই কিন্তু ঠিক উপযুক্ত উত্তরটা আমি দিতে পারবো না। আমি যদি বলে দেন নেবে না, সেটাও যেমন ঠিক হবে না, আবার যদি বলি নেবে, সেটাও বোধহয় ঠিক হবে না। আর ভাষার মাসের কথা যেটা বলছি, আমি যদি একটু বলতে চাই, কিছুদিন আগে আমি চীনা সরকারের আমন্ত্রণে মানে চীনে গিয়েছিলাম, তো অনেক বড় হাসপাতালে মানে গেলাম, এন্টায়ার মানে চিকিৎসার ফাইন্ডিংস থেকে শুরু করে রেকমেন্ডেশন, ওষুধের নামটাম যা কিছু সব কিছু পুরোটা বই আকারে আমাকে তারা আলটিমেটলি দিলে, যে আপনার এরকম সনদের মতো এরকম একটা বই, আরও সুন্দর করা, পুরোটাই চীনা ভাষায়। এটা তো বোধগম্য হওয়ার কোনো কারণ নাই। পরবর্তীতে আমি চ্যাট জিপিটির হেল্প নিয়ে আমি পরে সমস্যাগুলো বুঝলাম। তাই এখানে আইনজীবী আছেন, আমি মনে করি চীনারা যদি রোগের মতো বিষয়গুলো নিয়ে যদি তাদের নিজেদের ভাষায় লিখতে পারে, ওষুধ দিতে পারে, সবকিছু করতে পারে, রায়ের ক্ষেত্রে আমরা বাংলা ব্যবহার করি, রায়ের আরজি বা রায় এগুলো মানে বাংলায় করার মধ্যে কোনো সমস্যা আমি মনে করি। এটার পিছনে মূল কারণ হলো বাংলাদেশের যে মেজর লগুলো আছে এগুলোর মূল ট্যাক্সটা এখনো ইংরেজিতে। পেনাল কোড, ক্রিমিনাল প্রসিজিওর কোড, সিভিল প্রসিজিওর কোড, তারপরে লিমিটেশন অ্যাক্ট, এগুলোর অরিজিনাল ট্যাক্সট এখনো বাংলা ইংরেজিতে রয়ে গেছে। এই জন্য আমরা একটা রিট পিটিশন করেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ল মিনিস্ট্রি সহ 12 জনকে নিয়ে কমিটি করা হয়েছে, যে অরিজিনাল লগুলোকে কি করে ট্রান্সলেট করে বাংলা করা যায়, অফিসিয়াল বাংলা, ব্যক্তিগত বাংলা না, অফিসিয়াল বাংলা। দ্যাট প্রজেক্ট ইজ আন্ডার প্রসেস। তো আমরা পুশ করছি ইচ অ্যান্ড এভরি ডে। সুপ্রিম কোর্ট থেকে একটা সফটওয়্যার দেওয়া হয়েছে, ওই সফটওয়্যারে কিছু ইংরেজি জাজমেন্টকে বাংলায় করা হচ্ছে, কিন্তু যেহেতু টার্মিনোলজিক্যাল ব্যবহার আছে, কিছু উল্টাপাল্টা বাংলাও আছে। তো এগুলো তো টেকনিক্যাল ব্যাপার। এই জন্য মূল আইনগুলো যখন বাংলায় প্রণীত হবে তখন সহজ হবে বাংলায় রায় দেওয়াটা। দিস ইজ আন্ডার প্রসেস। কাজটা কঠিন, বাট উই হ্যাভ টু ডু দিস। আই ওয়াজ দ্য রিট পিটিশনার, আমি নিজেই মামলা ফাইল করেছিলাম। আচ্ছা, আমি একদম নির্বাচন পরবর্তী বাংলাদেশ বা নতুন সরকারের কি প্রত্যাশা হবে বা কি পরিকল্পনা, 1 মিনিট করে দুজনের কাছ থেকে নিতে চাই। ডক্টর আসাদুজ্জামান রিপন। স্ট্রেট কাট, মানুষ এটা পরিবর্তন চেয়েছে, আমি যেটা মনে করি মানুষ পরিবর্তন চেয়েছে, সেই পরিবর্তনটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষ যাতে সন্তুষ্ট হয় যে আমি এটার জন্য লড়াই করেছিলাম, এটার জন্য আমাদের মানুষের জীবন দিয়েছিল, সুতরাং এটা ফুলফিল হয়েছে, এটি তো মানুষের প্রত্যাশা। মানুষের প্রত্যাশা অনেক বড় কিছু না ওভারঅল। জি, শিশিমণি। আমার প্রত্যাশা হলো সরকার ইনসাফ ভিত্তিক কাজ করার চেষ্টা করবে, অহংকারী হবে না, হাম্বল হবে, করাপশন থেকে বের হইতে হবে, প্রবলেম সলভিং অ্যাটিটিউড নিতে হবে, কথা কম বলে কাজ বেশি করতে হবে, যে ভালো কাজ করতে পারবে তাকে গভর্নমেন্ট পিপল অ্যাপ্রিসিয়েট করবে, ভালো কাজ করতে না পেরে রাজনৈতিক ক্যাচাল থেকে দূরে সরতে হবে, ক্যাপাসিটিওয়ালা লোকদেরকে সরকারে আনতে হবে, হু ক্যান ডেলিভার। অনেক 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 ধন্যবাদ। আমরা
একটা প্রপার ফ্রেমওয়ার্ক আমরা এখনো জাতির সামনে পাই নাই। এটা আসলে এটা আমাদের সব তরুণদের দাবি। এটা কি মানে এক্স্যাক্টলি এটা কি, এটা আমরা জানতে চাচ্ছি। গভর্নমেন্ট আই ক্যানট ডু দ্যাট, আই এম ইন অপোজিশন। বেকারত্ব নিয়ে আমার একটা না, প্রশ্ন ছিল, আমি উত্তর যেটা দাও। বলতে আমাদের চাই, আয়োজন শেষ করতে হবে। আনফর্চুনেটলি আমাদের দেশের বিচার ব্যবস্থা, আমরা যে মানে সাগরুনি হত্যাকাণ্ডের ব্যাপার কতবার আদালতকে আমরা পিছাতে দেখলাম, ডেট পিছাতে দেখলাম। ওই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়, আমাদের যে সরকার আজকে মানে দায়িত্ব নিয়েছেন, আজকেই তো মূলত অফিস শুরু করলেন তারা, আমি বিশ্বাস করতে চাই যে তারা এটাকে অত্যন্ত প্রায়োরিটির সাথে বিবেচনা করবেন এবং এটাকে এগিয়ে নেবেন এবং প্রকৃত যারা এটার জন্য দায়ী তাদেরকে বিচার আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা তারা জি, করবেন। অনেক ধন্যবাদ আপনাদের। আমি মনে করি খলিলুর রহমান সাহেবকে এভাবে নেওয়াটা ঠিক হয় নাই। জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, সন্দেহ দেখা দিয়েছে। এক ইঞ্জিনিয়ারিং এর প্রশ্নটা একটু গভীর হয়েছে, সরকারের উচিত এটা রিভিউ করা। আচ্ছা, বুঝতে পারছি। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, ডক্টর আসাদুজ্জামান রিপন এবং জনাব শিশির মনি, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ এবং সেই সাথে যারা আগত যারা তরুণ ভোটার আমাদের সাথে উপস্থিত ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই আজকের আয়োজন। দেখছিলেন ZSRM প্রেজেন্স মিট দ্য পিপল। আজকের মতো আয়োজন শেষ করছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, আগামী পর্বে দেখা হবে।